বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আমরা আলোচনায় ছিলাম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানে প্রথম পত্রে অর্থাৎ তৃতীয় অধ্যায় ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে আমরা এখানে ব্যাংক সমন্বয় বিবরণী দেখছিলাম এবং ব্যাংক সমন্বয় বিবরণীর যত নিয়ম আছে এবং মৌলিক বিষয় আছে আমরা সবগুলো আলোচনা শেষ করেছি। এরপরে আমরা নিয়ম অনুযায়ী তিনটা ক্লাসে আমরা অঙ্কগুলো করিয়ে দিয়েছি। আজকে আমরা যে বিষয়টা ফলো করব সেটা হলো যে বোর্ড ভিত্তিক অঙ্কগুলো আমরা যে নিয়মগুলো দেখিয়েছি তার মধ্যে প্রয়োগ করে আমরা প্রমাণ করতে পারি কিনা যে হ্যাঁ আমরা কিছু শিখতে পেরেছি। এছাড়াও আরেকটা বিষয় আছে, সেটা হলো যে ব্যাংক সমন্বয় বিবরণে দুইটা ব্যালেন্স দেওয়া থাকে, সেটা হলো যে একটা কোম্পানিতে, একটা হলো ব্যাংকে। আমরা এক ব্যালেন্স ধরে যদি নেই তাহলে আর এক ব্যালেন্সে আমরা পৌঁছাতে পারবো। এখানে আজকের সৃজনশীলে আমরা এটাই প্রমাণ করব যে আমরা যদি নগদান বই অনুযায়ী একটা ব্যালেন্স ধরে নিই তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীর একটা ব্যালেন্স দেওয়া থাকবে এবং ওইখানে গিয়ে আমরা প্রমাণ পাবো যে ওইটা আমরা প্রমাণ করতে পেরেছি। অর্থাৎ যদি ওই পরিমাণ টাকায় বের হয় তাহলে আমরা বুঝবো অঙ্ক সঠিক আছে। তাহলে একটা বিষয়, এই প্রমাণভিত্তিক ক্লাসটা আমরা আজকের আর একটা ক্লাস নিয়ে আমরা শেষ করব। এবং যে বিষয়টা এখানে আছে A+ পাওয়ার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এখানে 10 মিনিট একটা অঙ্ক করে দেওয়া যায়, কিন্তু আমরা দুঃখের বিষয় এটা যে এখান থেকে তোমরা একটু ভয়ের কারণে হোক আর যে কারণে হোক অ্যান্সারগুলো করতে চাও না। তো আমি অঙ্কগুলো তোমাদেরকে দেখিয়েছি এবং প্রমাণ হিসাবে আমরা প্রয়োগ করেছি। আমার মনে হয় তোমরা একটু প্র্যাকটিস করলে তোমরা A+ পাওয়ার ক্ষেত্রে যে সহযোগিতা হবে। অন্য অঙ্ক করতে যেমন অনেক সময় লেগে যায় আর্থিক বিবরণী, সেই জায়গায় এটা আমি যদি 10 মিনিটে করে ফেলতে পারি তাহলে ইনশাল্লাহ আমার এক্ষেত্রে অনেক সহযোগিতা আসবে। সুতরাং এই চ্যাপ্টারটা তোমরা মাথা থেকে বাদ দিয়ে রাখবে না, এটা আমার প্রত্যাশা। আমরা অঙ্কে আসি। তো এখানে আমরা দেখি তোমার সৃজনশীলটা একটু আমরা দেখে নিই। সৃজনশীলটা আমরা একটু দেখে নেব কি বলা আছে। আমরা 2016 সালের 30 জুন তারিখের একটা অঙ্ক দেখছি। এখানে আমরা ব্যালেন্সটা দেওয়া আছে কি সেটা দেখে নেব। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা এবং ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 26,500 টাকা। এই দুইটা ব্যালেন্স দেওয়া আছে, ঠিক আছে। এরপরে আমাদের 6টা এন্ট্রি দেওয়া আছে। যে এখানে বলা আছে যে এগুলো আমরা পরেই একটু দেখি, একটা একটা করে দেখব। তার আগে আমরা যেহেতু দুটো ব্যালেন্স পেয়েছি, ব্যালেন্স দুটো নিয়ে আলোচনা করব। এখানে ব্যালেন্স দুটো পেয়েছি হলো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আর ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, দুইটা ব্যালেন্স আমরা পেয়েছি। তাহলে যেহেতু আমি তোমাদেরকে অঙ্কগুলো দেখাচ্ছি, সুতরাং নিয়মটা একটু স্মরণ করিয়ে দিতে চাই আমি। নিয়মটা যখন আমি একটু স্মরণ করিয়ে দেব তখন তোমাদের সুন্দর মতো মনে পড়বে। তাই আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আর ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা কিন্তু দুইটা ব্যালেন্স যেহেতু দেওয়া আছে আমরা যে কোনো ব্যালেন্স ধরে অঙ্ক করতে পারবো। যেহেতু আমরা প্রমাণ করব অঙ্কটা, আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ধরে অঙ্ক শুরু করব। তাহলে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ওই ব্যালেন্সে গিয়ে আমরা পৌঁছতে পারবো কি না এটাই আমাদের প্রমাণ। এটা একটা বিষয়। তবে যেহেতু আমরা 1 নম্বর নিয়মে অঙ্ক শুরু করব, 1 নম্বর নিয়মটা কি বলা ছিল এই নিয়মটা জাস্ট একটু আমি স্মরণ করিয়ে দিই। আমি বিস্তারিত বলবো না। মূল পয়েন্টটা হলো ব্যাংকে কোনো লেনদেনের কারণে কোম্পানি অ্যাকাউন্টে টাকা বেশি দেখালে, অর্থাৎ নগদান বইয়ের চাইতে যদি বেশি দেখায় তাহলে নিশ্চয়ই করে এটা যোগের রাশি হবে। আর যদি কোনো লেনদেনের কারণে ব্যাংকে টাকা কম দেখায়, অর্থাৎ কোম্পানির নগদান বইয়ের চাইতে কম দেখায়, তাহলে এটা মাইনাসের রাশি হবে। তোমরা নিশ্চয়ই জানো যে ব্যাংক সমন্বয় বিবরণীতে দুই জায়গায় একই হিসাব মেনটেন করা হয়। কোম্পানিতে নগদান বইয়ের হিসাব মেনটেন করা হয় আর ব্যাংকে কোম্পানির হিসাব ব্যাংক মেনটেন করে ব্যাংক বিবরণীতে।
তাহলে ব্যাংক বিবরণীতে লেনদেনের কারণে টাকা কম দেখালে মাইনাসের রাশি, টাকা বেশি দেখালে যোগের রাশি, দুইটা পয়েন্ট, এই পয়েন্টের ভিত্তিতে আমরা অঙ্ক করব। তাহলে আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ধরে 1 নম্বর নিয়ম অনুযায়ী আমরা এটা প্রমাণ করতে চাই। তাহলে আমাদের ব্যালেন্স দেওয়া আছে কত? নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যালেন্স দেওয়া আছে 30,000 টাকা। তাহলে 30,000 টাকা আমরা লিখে নিলাম। এই ব্যালেন্সের সাথেই হয় যোগ হবে, না হয় বিয়োগ হবে। তাহলে এখানে আমরা যোগ এবং বিয়োগ দুটো অপশানটা তৈরি করে নিই, যোগ এই অপশান এবং বিয়োগ 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 দুইটা অপশান তৈরি করে নিলাম। কারণ এই দুইটা অপশান তৈরি করার কারণ এটা আমরা একদিক থেকে প্রশ্নের একদিক থেকে সলিউশনে যাব, যে অপশানে আসবে আমরা সেই অপশানেই প্রয়োগ করব। তোমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু আমরা অন টেস্টে আসি, আমরা নিয়মগুলো করিয়েছি এবং সাল থেকে আমরা প্রমাণ করছি। তাহলে এখানে প্রশ্নটা আমরা একটা দেখে নেব যে প্রথম এন্ট্রিটা কি বলা আছে। প্রথম এন্ট্রিতে বলা আছে জুন মাসে ব্যাংক, আমরা জুন মাসের অঙ্ক করছি, 1 মাসের অঙ্ক করা হয় সব সময়। তাহলে ব্যাংক 300 টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে। ওকে, 1 নম্বরটা দেখে নিলাম এবং 1 নম্বরটা আমরা প্রমাণে দেখব যে আমার 2 জায়গায় মেনটেন করা হয়, 2 জায়গায় আমরা হিসাবটা একটু লিখে নিই। কোম্পানিতে কি থাকে? নগদান বই আর ব্যাংকে থাকে ব্যাংক বিবরণী বা পাস বই। ব্যাংক বিবরণী বা পাস বই আমরা অনুমান ভিত্তিক একটা টাকা ধরে নিলাম। আমরা বলেছি যে এই টাকার ভিত্তিতে যদি ব্যাংকে টাকা বেশি দেখায় তাহলে যোগের রাশি হবে, ব্যাংকে টাকা কম দেখালে বিয়োগের রাশি হবে। তাহলে আমরা প্রথম এন্ট্রিটা কি পেয়েছিলাম? প্রথম এন্ট্রি পেয়েছি যে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে 300 টাকা। তাহলে এটা আমরা দেখব এর দ্বারা ব্যাংকে টাকা আমার কম প্রদর্শন করছে না ব্যাংকে টাকা বেশি প্রদর্শন করছে। সার্ভিস চার্জ কর্তন করেছে, তাহলে ব্যাংক নিশ্চয়ই আমার ব্যাংক বিবরণী থেকে অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 300 টাকা মাইনাস করেছে, নিশ্চয়ই করে। এটা আমার কোনো বলার অপেক্ষাই রাখে না, যে খুব সুন্দর প্রমাণিত সত্য যে আমাকে ব্যাংক সেবা দিয়েছে এবং ব্যাংক কেটে নিয়েছে টাকা, এটাই স্বাভাবিক। এই কারণেই আমার ব্যাংকে টাকা এই লেনদেনের কারণে কমে গেছে এবং নগদান বইতে যেহেতু নগদান জানে না এখনও, নগদানে কোনো প্রভাব পড়ে নাই, তাহলে নগদানের টাকাটা বেশি প্রদর্শন করছে। আর ব্যাংকে কম থাকলে আমরা বলেছি মাইনাসের রাশি, ব্যাংকে বেশি থাকলে প্লাসের রাশি। খেয়াল করতে হবে শুধু ব্যাংক, নগদান বই খেয়াল করলে হবে না, ওর সাথে রেফারেন্স করতে হবে, অর্থাৎ মিল করতে হবে তার সাথে। তাহলে এটা আমরা পেয়ে গেছি, এটা মাইনাসের রাশি। ব্যাংক চার্জ 1 নম্বর এন্ট্রি আমরা প্রয়োগ করছি, ব্যাংক চার্জ হলো কত টাকা? 300 টাকা। 300 টাকা মাইনাসের রাশি আমরা পেয়ে গেছি। এরপরের এন্ট্রিটা আমরা দেখব। পরের এন্ট্রিটা একটু সুন্দর করে দেখে নেব। পাওনাদার বরাবর ইস্যুকৃত 2500 টাকার একটি চেক ভুলে ব্যাংক 5200 টাকা ডেবিট করেছে। খুব সুন্দর। তাহলে আমরা এটা একটু ব্যাখ্যা করে দেব, যে এটাও আমরা সুন্দর করে ব্যাখ্যা করব। পাওনাদারকে ইস্যু করেছি, পাওনাদারকে ইস্যু মানে আমরা সুন্দর করে ব্যাখ্যা দিয়েছিলাম, ইস্যুকৃত চেক মানে পাওনাদারকে টাকা পরিশোধ করা। তাহলে কোম্পানি পাওনাদারকে যখন একটা চেক দিয়েছে 2500 টাকার, কোনো অসুবিধা নেই, কোম্পানি নিশ্চয় করে নগদান বইতে 2500 টাকা মাইনাস করেছে, এখানে কোনো ডাউট থাকার কথা না। এরপরে পাওনাদার যখন ব্যাংকে গিয়েছে, যথারীতি ব্যাংক ভুল করে 5200 টাকা আমার হিসাব থেকে ডেবিট করেছে মানে টাকাটা মাইনাস করে ফেলিয়েছে। তাহলে এখানে একটু বিষয় আমাকে খেয়াল করতে হবে, 2 জায়গায় আর একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, সেটা হলো যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি মাইনাসের রাশি হয় 2 জায়গায় মাইনাস হবে, প্লাসের রাশি হলে 2 জায়গায় প্লাস হবে। তাহলে মাইনাসের রাশি ছিল 2 জায়গায় 2500 করে মাইনাস হওয়ার কথা ছিল, তাহলে এখানে ব্যাংক মাইনাস করেছে 5200 আর কোম্পানিতে সঠিকভাবে মাইনাস করেছে 2500। তাহলে অতিরিক্ত বেশি মাইনাস করে ফেলেছে ব্যাংক কত টাকা, এটা আমাকে বের করে নিতে। আমরা একটু মাইনাস করে দেখি যে আমার মাইনাস করা ছিল কথা ছিল 2500, সেখানে মাইনাস করেছে 5200। তাহলে 2500 থেকে যদি মাইনাস করি তাহলে আমরা পাবো 2700 টাকা। এই 2700 টাকা কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক বেশি মাইনাস করেছে, এখানে কোনো ডাউট থাকার কথা না।
যে ব্যাংকের মাইনাস করারই কথা 2500, মাইনাস করেছে 5200, তার মানে আমার অ্যাকাউন্ট থেকে বেশি টাকা মাইনাস করেছে। তাহলে আমার অ্যাকাউন্টের টাকা কি দেখাবে? কম দেখাবে। তাহলে এটা কিসের রাশি হবে? মাইনাসের রাশি হবে নিশ্চয়ই করে। আমি আর প্রয়োগ করে দেখালাম না, সহজ কথা, যে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে বেশি কেটে ফেলাইছে, অর্থাৎ বেশি কেটে নিয়েছে, তাহলে আমার এখানে মাইনাসের রাশি হবে। 2 নম্বর এন্ট্রি, ব্যাংক অতিরিক্ত ডেবিট করেছে, ব্যাংক অতিরিক্ত ডেবিট করেছে কত টাকা? আমরা পেয়েছি 2700 টাকা, 2700 টাকা। এটাই। এরপরে আসি আমার হলো পরের এন্ট্রিতে আসি আমরা। পরের এন্ট্রিতে কি বলেছে? ব্যাংক সুদ মঞ্জুর করেছে 500 টাকা। অনেক সুন্দর একটা এন্ট্রি, এগুলো কমন এন্ট্রি, প্রতি পরীক্ষায় এগুলো থাকে। সুতরাং আর অপেক্ষায় রাখে না এখানে আমাকে প্রমাণ করার। আমরা প্রমাণ করব যে ব্যাংক সুদ মঞ্জুর করেছে 500 টাকা। তাহলে ব্যাংক সুদ কেন মঞ্জুর করে? ব্যাংকে যখন আমার অ্যাকাউন্টে টাকা থাকে তখন ব্যাংকের রুলস রেগুলেশন অনুযায়ী ব্যাংক নির্দিষ্ট সময় পর পর আমাকে সুদ দেয়, এবং এটা আমাকে অর্থাৎ কোম্পানিতে বলে জিজ্ঞেস করে আমি আপনাকে এত টাকা সুদ দিতেছি এগুলো বলে দেয় না, তাদের রুলস রেগুলেশন অনুযায়ী তারা এটা দিয়ে দেয়। সুতরাং এটা আমরা বুঝেছি যে ব্যাংকে যেহেতু সুদ মঞ্জুর করেছে ব্যাংকে টাকা বেড়ে যাবে। তাহলে এখানে আমরা এভাবেও দেখাতে পারি যে ব্যাংক সুদ মঞ্জুর করলে 500 টাকা, তাহলে 1,05,000 টাকা দেখাবে, আর এখানে কত থাকবে? 1 লাখই থাকবে, অর্থাৎ ব্যাংকে টাকা বেশি দেখাবে, তাহলে এটা যোগের রাশি হবে ব্যাংক সুদ। এখানে তাহলে 3 নম্বর এন্ট্রিটা কী হয়েছে? ব্যাংক সুদ দিয়েছে ব্যাংক সুদ দিয়েছে কত টাকা? 500 টাকা। নিশ্চয়ই করে এটা যোগের রাশি, যেহেতু আমরা বলেছি ব্যাংকে টাকা বেশি থাকলে যোগ দেখাবে। এরপরের এন্ট্রিটা আমরা দেখি যে কি বলা আছে। আমাদের বলা আছে যে ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে 7,000 টাকা। হ্যাঁ, খুব সুন্দর। এখানে আমি আগেও ব্যাখ্যা দিয়েছিলাম, আবারও ব্যাখ্যা দিচ্ছি। জমাকৃত চেক মানে কি? বারবার ব্যাখ্যা দেওয়ার কারণ তোমাদের মাথায় যেন এগুলো প্রিন্ট হয়ে যায় একই ভাষা। ব্যাংকে জমাকৃত চেক, এখানে একটা বিষয় বুঝতে হবে, ব্যাংকে জমা কে দিল এবং চেক জমাকৃত কেন? এখানে আসলে মূল বিষয়বস্তু হলো ব্যাংকে চেক জমা দিয়েছে কোম্পানি, চেকটা দেনাদারের কাছ থেকে পাওয়া গিয়েছে, সেই প্রেক্ষাপটেই দেনাদারের অ্যাকাউন্ট থেকে টাকা আদায় করার জন্য ব্যাংকের মাধ্যমে আমার কোম্পানি অ্যাকাউন্টে আমরা জমা দিয়েছি। সেই চেকটা কি হয়েছে? প্রত্যাখ্যাত হয়ে গেছে। প্রত্যাখ্যাত বিষয়টা কি? এটাও আমাকে বুঝতে হবে। যখন দেনাদারের অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট টাকা থাকে না, তখন যখন আমার ব্যাংক আমার টাকাটা আদায় করতে চেষ্টা করে নিকাশ ঘরের মাধ্যমে, তখন ব্যাংক সর্বোচ্চ চেষ্টা করে দেখে যে দেনাদারের অ্যাকাউন্টে যথাযথ পরিমাণ টাকা নেই, তখন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা কি হয়ে যায়? চেকটা বাতিল হয়ে যায়। এইটার নামই হলো প্রত্যাখ্যাত চেক। তাহলে এই বিষয়টাই আমরা আসি যে প্রত্যাখ্যাত চেকের দ্বারা কি প্রভাব পড়ছে আমার কোম্পানিতে এবং ব্যাংক বিবরণীতে। আমার এখানে প্লাসের রাশি হচ্ছে না মাইনাসের রাশি হচ্ছে, এটা এখন আমার খুঁজে বের করার বিষয়। 7,000 টাকা প্রত্যাখ্যাত হয়েছে। আমি যখন কোম্পানির অ্যাকাউন্টে অর্থাৎ কোম্পানিতে আমি 7,000 টাকা পেয়েছি, অর্থাৎ একটা চেক পেয়েছি কোম্পানির বইতে, আমি কি করেছি? 7,000 টাকা যোগ করেছি। তাহলে এখানে নিশ্চয়ই করে আমার ব্যালেন্স কোম্পানিতে আছে 1,07,000 টাকা। আর যখন ওই চেকটা ব্যাংক চেষ্টা করে আদায় করতে পারে নাই, তখন কি ব্যাংক আমার এখানে যোগ করেছে না করে নাই? নিশ্চয়ই করে আমরা বলবো ব্যাংক যোগ করে নাই। সুতরাং আমার ব্যাংক বিবরণীতে অর্থাৎ পাস বইয়ে টাকার পরিমাণ কম দেখাবে। পাস বইয়ে যদি টাকার পরিমাণ কম দেখায় তাহলে এটা নিশ্চয়ই করে মাইনাসের রাশি হবে। তাহলে আমরা এখানে মাইনাসের রাশি দিয়ে দিলাম, মাইনাসের রাশি দিয়ে দিলাম। আমার হলো প্রত্যাখ্যাত চেক, প্রত্যাখ্যাত চেক কত টাকা? 7,000 টাকা। প্রত্যাখ্যাত চেক হলো
আমার হয়েছে কত 7,000 টাকা। এরপরে আসি আমরা পরবর্তীতে আসি, পরবর্তী এন্ট্রিটা দেখি কি আছে। পরবর্তী এন্ট্রি আছে হলো 4,000 টাকার একটি প্রাপ্য নোট ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। অনেক সহজ এন্ট্রি, কিন্তু এই এন্ট্রিগুলো বরাবরই পরীক্ষায় থাকে। হ্যাঁ, 4,000 টাকার চেক কি বলে প্রাপ্য নোট ব্যাংক আদায় করেছে। খুব সহজ কথা, ব্যাংক 4,000 টাকার প্রাপ্য নোট আদায় করেছে, 4,000 টাকা আদায় করেছে আমার অ্যাকাউন্টে। আমার পক্ষে কাজ করেছে ব্যাংক, আমার প্রতিনিধি হিসাবে অর্থাৎ কোম্পানির প্রতিনিধি হিসাবে ব্যাংক কাজ করেছে। সুতরাং 1,04,000 টাকা ব্যাংক আমার ব্যালেন্স দেখাবে যোগ করে। কিন্তু এই বিষয়টা এখনও নগদান বই অর্থাৎ কোম্পানি অবগত হয় নাই, সুতরাং এইখানে আমার যোগ হয় নাই। সুতরাং এই প্রেক্ষাপটে এই লেনদেনের কারণে নিশ্চয় করে ব্যাংকে টাকা কম দেখাচ্ছে, তাহলে বেশি দেখাচ্ছে, যেহেতু যোগ করে ফেলেছে, বেশি দেখাচ্ছে, প্রাপ্য নোট আদায় করেছে। সুতরাং এটা আমার যোগের রাশি। তাহলে এখানে আমরা একটু প্রয়োগ করে দেই, আমার এইখানে প্রয়োগ হবে নিশ্চয় করে ব্যাংক প্রাপ্য নোট, ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায়, ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট আদায়। কত টাকা? 4,000 টাকা। এখানে আমরা পেয়েছি 4,000 টাকা। এরপরে আমরা নেক্সটে আসি। নেক্সটে আমার কি বলা আছে? বলা আছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 2,000 টাকা। খুব সুন্দর, আমরা ব্যাখ্যা দেব, ব্যাখ্যা করলেই খুব সুন্দরভাবে বোঝা যাবে। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। আমরা উদাহরণ দিয়ে এখানে দেখাচ্ছি, এগুলো আসলে মনে মনে করতে হয়। আমরা খুব সুন্দর করে প্রমাণ ভিত্তিক করার জন্য এগুলো বোঝাচ্ছি, এগুলো মনে মনে করতে হয়। তাহলে আমার বিষয়টা কি, আমি চেক ইস্যু করেছি, চেক ইস্যু করা মানে কি, অর্থ কি, এই কথাটা আগে বুঝতে হবে। আমরা চেক ইস্যু করা মানে চেক মঞ্জুর কথা। কাকে চেকটা মঞ্জুর করলাম? চেকটা মঞ্জুর করলাম আমরা পাওনাদারকে। আমার পাওনাদারকে আমি চেক মঞ্জুর করব, এটাই স্বাভাবিক। যখন আমার পাওনাদারকে আমি চেক মঞ্জুর করে চেক দিয়ে দেব, তখন নিশ্চয় করে আমার কোম্পানিতে অর্থাৎ নগদান বইতে এটা মাইনাস করব। তাহলে অটোমেটিকলি একটা নগদান বইতে টাকা কমে যাচ্ছে, কিন্তু বলা আছে ফাইনালি চেকটা এখনও ব্যাংকে যেয়ে উপস্থিত হয়নি। কারণ কি, একটা ব্যাংকের কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে ব্যাংকিং লেনদেনের জন্য, অর্থাৎ চেকটা 6 মাস বা এরকম একটা সময় থাকে। তো পাওনাদারের তাড়াহুড়া না থাকলে পাওনাদার সবসময় ব্যাংকে ওই চেকটা নিয়ে নাও যেতে পারে, অর্থাৎ তার আন্ডারে রেখেছে, তার যখন দরকার হয় তখন সে ওটা নেই। কারণ কোম্পানির উপরে যদি আমার ফেদ থাকে যে আমি যখন যাব তখন টাকাটা পেয়ে যাব, তখন নিশ্চয়ই করে কোম্পানির উপরে আস্থা হারাবে না এবং কিছু পরেও টাকাটা উঠাইতে পারে। সেক্ষেত্রে আমার ব্যাংক থেকে যেহেতু টাকা উঠবে না, এই প্রেক্ষাপটে না উপস্থিত হলে তো ব্যাংক মাইনাস করবে না। সুতরাং নগদান বইতে মাইনাস আছে, কিন্তু ব্যাংকে মাইনাস হয় নাই। এই প্রেক্ষাপটে নিশ্চয় করে আমি বুঝবো যে আমার ব্যাংকে টাকা বেশি দেখাবে। কেন নয়, আমি তো আমার কোম্পানিতে নগদান বইতে মাইনাস করেছি, কিন্তু চেকটা এখনও ব্যাংকে যায় নাই। তাহলে কি ব্যাংক মাইনাস করেছে নাকি? মাইনাস না করা পর্যন্ত তো ব্যাংকে আমার ব্যালেন্স বেশি, অর্থাৎ যা ছিল তাই দেখাবে। কিন্তু আমি তো যা ছিল তার থেকে কোম্পানিতে মাইনাস করেছি। সুতরাং এখানে মাইনাস হয়েছে, ওইখানে হয় নাই, তাহলে অটোমেটিকলি ব্যাংকে টাকা বেশি দেখাবে। তাহলে এটা যোগের রাশি হবে। হ্যাঁ, তাহলে এটা কিসের রাশি হবে? যোগের রাশি হবে। তাহলে যোগের রাশিটা আমরা দিয়ে দিই। এটাকে আমরা কি বলবো? ইস্যুকৃত চেক। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। কত টাকা? এখানে 2,000 টাকা। 2,000 টাকা। তাহলে নিশ্চয় করে আমরা 6টা এন্ট্রি ছিল, 6টা এন্ট্রি বসিয়ে দিয়েছি। আমরা প্রমাণে চলে যাব যে কি অবস্থা ঘটে। আমরা যোগ বিয়োগটা ক্যালকুলেটারে করে নিই, করে সুন্দর করে বসিয়ে দেব, যে দেখব যে আমার কি অবস্থায় দাঁড়াচ্ছি।
এখানে কত 4 2 6,000, 6,500 টাকা, 6,500 টাকা। এরপরে এখানে আছে কত 30,000, তাহলে হলো এখানে কত হবে 36,500 টাকা। এরপরে এখানে আমরা একটু যোগ করে নিই, 7,000 যোগ 2,700 যোগ হলো 300, এখানে হবে 10,000 টাকা। এখানে আসছে 10,000 টাকা। প্লাসের রাশি এসেছিল 6,500, আমরা ব্যালেন্সের সাথে যোগ করে 36,500 পেয়েছি। এরপরে মাইনাসের রাশি পেয়েছি আমরা কত, এখানে নিশ্চয় করে আমরা দিয়েছি যে যোগ এবং বিয়োগের রাশিগুলো আমরা আলাদা আলাদা করে নিচ্ছি। তাহলে এখানে কত হবে, এখানে যদি আমরা মাইনাস করি 36,500, তাহলে 26,500 পাবো, 26,500 পাবো। এখানে 26,500 টাকা পাইলাম। তাহলে নিশ্চয় করে আমরা প্রমাণ করতে যাব যে এটা আসলে আমরা অঙ্কটা মিলাতে পেরেছি কিনা। তাহলে একটু আমরা দেখে নিই। আমরা রেজাল্ট পেয়েছি 26,500 টাকা। এখানে দেখি যে আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 30,000 টাকা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 26,500। এই যে 26,500 উদ্দীপকে আছে, এই উদ্দীপক অনুযায়ী আমরা রেজাল্টেও পেয়ে গেছি 26,500 টাকা। এটা আমরা উদ্দীপকে পেয়ে গেছি 26,500। এটা কি অনুযায়ী, এখানে আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এই হলো আমার প্রমাণ। তাহলে নিশ্চয় করে তোমাদের এখানে খুব কষ্ট হওয়ার কথা না, তোমাদের খালি একটু প্র্যাকটিস করে নিতে হবে। তোমাদের ভয়ের কোনো কারণ নেই। আশা করি তোমরা এই চ্যাপ্টারে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, খুব সহজভাবে প্র্যাকটিস করলে পরীক্ষা দিতে পারবা। সহজ বুদ্ধি হলো, আমরা 2-3 সালের অঙ্কগুলো যদি ঝটপট করে নিই, দেখা যাবে যে আমার অঙ্ক আছে মোট পড়লো 10টা অঙ্ক বা 15টা অঙ্ক পড়লো। সেক্ষেত্রে আমার প্র্যাকটিসে যখন যাব তখন দেখা যায় বারবার একই এন্ট্রি চলে আসছে। সুতরাং প্র্যাকটিস করতে এত অঙ্ক কীভাবে প্র্যাকটিস করবো, আসলে বিষয়বস্তু ওইরকম না। একটা অঙ্কে আমি যখন করব তখন দেখা যাবে যে 6টা 7টা 8টা এন্ট্রি, এরপরের অঙ্কে যে দেখবো যে নতুন 1টা 2টা এসেছে, পরে অঙ্কে যে 1টা এসেছে, পরে অঙ্কে যে কোনোটাই আসে নাই, পরে অঙ্কে যে 1টা এসেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার খুব বেশি পরিশ্রম করতে হচ্ছে না, শুধু পলিসি জানতে হবে, পলিসি অনুযায়ী নিজেকে অ্যাপ্লাই করতে হবে। এই বিষয়টা মাথায় রেখে তোমরা ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কগুলো করবা। আর যেহেতু আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ধরে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এসে পৌঁছেছি, আগামী ক্লাসে আমরা ব্যাংক বিবরণ অনুযায়ী ধরবো, ব্যালেন্স নেব এবং এই 30,000 টাকা কীভাবে মিল করতে পারি এই প্রমাণটা দেখিয়ে আশা করি ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা আমরা শেষ করব। তাহলে আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।